নমস্কার। বাজার অল টাইম হাইয়ে চলছে, তো এই সময়ে আমাদের কোন সেক্টর এবং সেই সেক্টরের কোন স্পেসিফিক একটা দুটো স্টকে আমরা একটু মিডিয়াম টার্মের জন্য নিবেশ করতে পারি, যাতে মোটামুটি আমাদের একটু টাকা তৈরি হতে পারে, যেগুলো আগামী 6 মাস বা 1 বছরে যে সেক্টরের ভালো মুনাফা দেওয়ার সম্ভাবনা আছে, সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। যদিও দেখুন, অ্যাজ আ ডিসক্লেমার এখানে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না, কিন্তু জিনিসগুলো একটু চিনিয়ে রাখছি যাতে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে এই সেক্টর, এই স্টকগুলোকে রাখতে পারেন এবং নিজে থেকে অ্যানালিসিস করে যখন সুযোগ সময় আসবে তখন যাতে ডিসিশন নিতে পারেন। ঠিক আছে, শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য এইটা করা হচ্ছে। কারণ অনেক সেক্টর আছে এখন দেখবেন যখনই মার্কেট অল টাইম হাইয়ে যাচ্ছে অনেক রকম নয়েজ পাবেন। 18,500-তে চলছে আর 18,600 অল টাইম হাই ছিল, এমন কিছু পার্থক্য নেই। অনেক নয়েজ পাবেন যে এইখানে পয়সা লাগান, ওখানে পয়সা লাগান, কিন্তু নিজে থেকে কোথায় কোন সেক্টরগুলোতে আমাদের ফোকাস করা উচিত তার জন্যই কিন্তু এই ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করি। দেখুন, প্রথমে আমাদের বুঝতে হবে এই যে সেক্টর, এই যে নিফটির যে র্যালিটা শুরু হচ্ছে বা শুরু হয়েছে অলরেডি, এতে কারা লাভবান হবে। দেখুন, ইন্টারেস্ট রেট বাড়ার একটা সাইকেল চলছিল। ইউএসও যা শোনা যাচ্ছে, মোটামুটি ধরুন জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ হয়তো একটু বাড়াবে রেট, তারপর একটু পজ করবে, মানে একটু ইন্টারেস্ট রেট তারা মানে বাড়াবে না, তারা কিছুদিন একটু ওয়েট করবে বা কিছু মাস একটু ওয়েট করবে। এইসব যখন হয় এগুলো ইকোনমির পক্ষে ভালো। ইকোনমির পক্ষে ভালো হলে কি হবে, বাজার বাড়বে, যেগুলো ইন্টারেস্ট রেট স্পেসিফিক সেক্টর, স্পেশালি তাহলে ব্যাংকিং সেক্টর, আইটি সেক্টর। এবার আইটি সেক্টরের উপর প্রথম যে সেক্টরটা আপনাদের সাথে আমি কথা বলবো সেটা হচ্ছে আইটি সেক্টর। কারণ ইউএসের বাজার যদি ভালো হয়, ন্যাসড্যাক যদি ভালো পারফর্ম করে, তাহলে আমাদের ইন্ডিয়ার বাজারও কিন্তু ভালো পারফর্ম করবে। আমাদের নিফটি আইটি ইন্ডেক্সটা দেখে নিই, তারপর আমি এই ইন্ডেক্সের মধ্যে কোন স্টকগুলো প্রতি আমাদের নজর রাখতে হবে সেটাও কিন্তু আমি বলবো। ঠিক আছে, আলোচনা করব। দেখুন, এইখানে নিফটির আইটি যে ইন্ডেক্সটা আছে সেটা যদি আমি উপর দিক থেকে দেখি মোটামুটি কতটা পড়েছে, দেখুন বেশ ভালো একটা পতন কিন্তু ওর হয়েছে। তারপর 200 ডেজ মুভিং অ্যাভারেজের কাছেও এসেছিল উইকলি চার্টে। তারপর এখন এইখানে 100 ডেজ এইসব মুভিং অ্যাভারেজের সামনে কিন্তু ও ঘোরাফেরা করছে। ঠিক আছে, নিচের দিকে এলে দেখুন বেশি রিস্ক নেই, মানে পার্সেন্টেজ টার্মসে এইখানে একটা লো তৈরি হয়েছিল। এইসব জায়গায় লো তৈরি হওয়ার পর কিন্তু এটা ইন্ডেক্সের চার্ট, তারপর কিন্তু উপরের দিকে যাচ্ছে। এখানে দেখুন অনেকবার এসে কিন্তু সাপোর্ট নিয়েছে, সুতরাং চার্টও আমাদের অনেক কথা বলে। তো অ্যাজ আ ম্যাক্রো পরিবেশ আজকে যদি দেখা যায় তাহলে আইটি সেক্টরটা অনেকটা নিচে পড়েছে। দ্বিতীয় কথা, আইটি সেক্টরের মধ্যে ভালো স্টকও আছে যেগুলোর উপর ফোকাস করা যায়, তাদের রেজাল্ট কিন্তু ভালো আসছে। ঠিক আছে, আমি স্টক নিয়ে যখন বলবো তখন বলবো আপনাদের, তাদের রেজাল্ট কিন্তু ভালো আসছে। তো রেজাল্ট যারা ভালো করছে এই সেক্টরের মধ্যে, তাদের প্রতি কিন্তু একটু আমাদের আলাদা চোখ নজর রাখতে হবে। কারণ যখন ইউএস মার্কেট, ন্যাসড্যাক এক্সেট্রা এরা যখন ভালো শুরু করবে, ন্যাসড্যাক কথা বলে রাখি যে এই বছরে কিন্তু মানে আপনি 30-33% মাইনাস হয়েছিল, তারপর এখন একটু মানে ঘুরে দাঁড়াবার চেষ্টা ইউএস মার্কেটও করছে। তো ইউএস মার্কেট ঘুরে দাঁড়ালে, ন্যাসড্যাক ঘুরে দাঁড়ালে আমাদের ওভারঅল আইটির একটা সেন্টিমেন্টটা ভালো থাকবে। সুতরাং আইটি সেক্টরের উপর কিন্তু আগামী দিনে আমাদের ফোকাস করা থাকবে। এবার আমি স্টক স্পেসিফিকে আসি যে আইটি সেক্টরের মধ্যে কোন স্টকগুলোতে দাদা আমরা নজরে রাখবো। তো তার মধ্যে যদি বলি, দেখুন ওয়ান অফ দ্য আপনাদের সবাই যেখানে ফেসে আছেন তার সেই স্টকটার আগে কথা বলি, সেটা হচ্ছে উইপ্রো। আপনাদের অনেকের মাথায় প্রশ্ন আসবে এবং নিজেও খুব ভালো করে জানেন উইপ্রোকে আপনার ভালোবেসে নেননি। উইপ্রো আর ইনফোসিস, টিসিএস এসবও তো ছিল, আপনি উইপ্রোই কেন নিয়েছেন? উইপ্রো এই জন্যই নিয়েছেন যাতে দামটা কম দেখেছেন, মানে 1000 টাকার থেকে তো কম, 500 টাকা 600 টাকার মধ্যে, তাহলে কিছু টাকায় আমরা বেশি সংখ্যক স্টক পাবো, তাই জন্য উইপ্রোকে নিয়েছেন। উইপ্রোকে ভালোবেসে নেননি, তাই না? উইপ্রোকে রিসার্চ করে তার কোয়ার্টারলি রেজাল্ট দেখে যে উইপ্রো চুজ করেছেন তা কিন্তু নয়, এটা নিজেও জানেন। তার মানে উইপ্রোর প্রতি একটা ওই দাম কম বলে যে ওই স্টকটা ভালো, এই নোশনটা বা এই ধারণাটা স্টক মার্কেটে ভুল এতদিনে জেনে গেছেন। হ্যাঁ, এটা কোনো মানে ক্রাইটেরিয়াই নয় যে এর দামটা কম, ঠিক আছে, তা নয়। এবার
তার জন্য মেন উইপ্রো কিন্তু ভালো রেজাল্ট লাস্ট কোয়ার্টারে করেনি কম্পেয়ার টু ইনফোসিস, টিসিএস এরকম। তাহলে প্রথম যে বেট যে স্টকটার প্রতি আমাদের নজর রাখতে হবে এই আইটি সেক্টরের মধ্যে, সেটা হচ্ছে ইনফোসিস। ঠিক আছে, সেটা হচ্ছে ইনফোসিস। এবার আপনারা বলবেন দাদা আমার যে উইপ্রো কেনা আছে, উইপ্রো নিয়ে আমি আগেও ভিডিওতে বলেছি অনেকবার, এখনও বলছি, এত দিন যখন ওয়েট করেই ফেলেছেন, এত যখন পেইন দেখেই ফেলেছেন, তাহলে এর থেকে দুটো শিক্ষা নিন। এক হচ্ছে লাফিয়ে পড়ে একটা বুল রান যখন 3-4 গুণ হয়ে গেছে তার মধ্যে আমি যাব না, তার মধ্যে আমরা ঢুকবো না, এই একটা শিক্ষা হলো। দ্বিতীয় কথা হচ্ছে আর কিছু অ্যাড করবেন না, ওটা রাখুন, দাম নিশ্চয়ই পেয়ে যাবেন, টাইম লাগবে, ব্যাস এইটুকুনি। এতদিন যখন ওয়েট করেই ফেলেছেন, হ্যাঁ, তার উপর কিন্তু এই ভুলটা পরে আর করবেন না, এটা আমি বলে দিলাম। ভালো স্টকে থাকুন, যখন ইনভেস্ট করছেন তখন কোয়ার্টারলি রেজাল্ট দেখুন। আপনি তো ট্রেডিংয়ের জন্য আসছেন না, কোয়ার্টারলি রেজাল্ট দেখতে হবে, তার মানে কী পারফরমেন্স করছে তেমন দেখে জিনিসগুলো নিন। কত তাড়াতাড়ি বেড়ে গেছে সেগুলোও দেখতে হবে। প্রায় কোভিডের সময় ও 1.5 বছরে উইপ্রো 170-180 টাকা থেকে 750 টাকার মতো মনে হয় হয়ে যায় না, 350 টাকা এরকম, 400 টাকা থেকে ওই র্যালি ফ্যালিগুলো যখন হয়ে 750 টাকা পর্যন্তও যায়। ঠিক আছে, 200 টাকাতেও নেমেছিল কোভিডের একটু সময়। তো এই জিনিসগুলো একটু দেখতে হবে যে এতটা যখন বেড়েছে তো আমি কি লাফিয়ে পড়ে নেব। যাই হোক, একটা শিক্ষা আমাদের হয়েছে। এইবার আমরা কোয়ালিটি স্টকে ফোকাস করব, যেমন ইনফোসিস যখন আমি এই চ্যানেলে আপনাদের প্রথম কভার করি, জাস্ট 4 সপ্তাহ আগে আমার লাইভ যে রবিবার লাইভ সেশন করি, তাতে আমি বলেছিলাম এটাই কি শেষ সুযোগ বলে আইটি সেক্টরকে চিনিয়ে দিয়েছিলাম। সেখানে আমি ইনফোসিস নিয়ে অনেকক্ষণ কথা বলেছিলাম, প্রায় আধা ঘন্টা বলেছিলাম যে এই সময় একটু দেখা যেতে পারে। 1410-1420 টাকা তখন দাম চলছিল। আজকের দিনে দেখুন 1600 টাকা পেরিয়ে গেছে, 200 টাকার মতো বেড়ে গেছে কিন্তু। ঠিক আছে, তো সেই নজরটা রাখতে হবে। এখনও ইনফোসিস ভালো, ইনফোসিসের উপর দেখা যায়। আর এগুলোতে আরেকটা কথা বলছি, মানে এই স্টকগুলো আপনি শুনলেন, এই স্টকগুলো রাখলেন এবং নেক্সট দিন গিয়েই বাজারে একদম অনেক ইনভেস্টার আছে, রিটেল ইনভেস্টাররা স্পেসিফিক্যালি, যে গিয়ে একদম ডাইরেক্টলি লাফিয়ে পড়ে কিনে নিল। একদম সেগুলো কিন্তু করবেন না। এইগুলো অ্যানালিসিসের জন্য প্রথমে আগে অ্যানালিসিস করুন, একটু রিট্রেসমেন্টে যখন একটু কমের একটু পাবেন, এরকম সুযোগ দেয় কোনোদিন বাজার একটু নেগেটিভ আছে, একটু নিচের দিকে পড়ছে, সেই সব আগে অ্যানালিসিসটা করে নিলেন। তারপর যদি ডিসিশন নেন যে হ্যাঁ আমি নেব, তখন ওই সব দিনে ডিসিশনগুলো নিন, এক্সিকিউট করুন। ঠিক আছে, এরকম না যে সঞ্জয় বলে দিল এখানে দেখে নিলাম ব্যাস চোখ বুঝে কিনে নিলাম, ওইভাবে করে কিন্তু শেয়ার মার্কেটে টিকে থাকা যায় না। ঠিক আছে, তাই জন্যই বলছি একটু এইটা সময় সাপেক্ষ। আর যাদের সময় নেই তারা স্টক মার্কেট থেকে প্লিজ পয়সা ইনকাম করবেন এটা ভুলে যান, তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, তাহলে মাথা লাগাতে হবে না। ঠিক আছে, তো ডাইরেক্ট স্টকে বেশি লাভ কামাবো তার জন্য কিন্তু একটু সময় দিতে হবে। আচ্ছা, যাই হোক, তো আমি ইনফোসিসটা দেখলাম, ইনফোসিসটাকে নজর রাখবো। ইনফোসিসের যে মানে সাপোর্ট জোনগুলো সেগুলো এইগুলো হবে 1450 নিয়ার টার্ম যে সাপোর্ট 1450, আর সেটাও যদি ভাঙে 1400টা একটা সাপোর্টের মতো জোন আছে। 1400 থেকে 1450 এই জোনটায় একটা সাপোর্ট হিসাবে বা একটা স্টপ লস রেখে আমরা কিন্তু একটু মিডিয়াম টার্মের জন্য এগুলোকে দেখা যেতে পারে ইনফোসিস। ঠিক আছে, প্রথম পিক। আরেকটা যেদিকে নজর দেব তার চার্ট আমি ওপেন করছি না, এটা শুনে রাখুন, যেটাতে এলএনটি অ্যান্ড মাইন্ডট্রি যেটা মার্জ হয়ে যে এন্টিটিটা তৈরি হতে চলেছে সেটার দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। ঠিক আছে, এলএনটি মানে লার্সেন অ্যান্ড টিউব্রো নয়, এলএনটির যে আইটি কোম্পানিটা, ঠিক আছে, তার দিকে একটু নজর রাখতে হবে। এবং আগামী দিনে তা মানে সে কেমন পারফর্ম করছে, তাদের বিজনেস মডেলটা কেমন হচ্ছে, তাদের ক্লায়েন্ট ধরার যে রেশিওটা, কেন দুটো কোম্পানিরই দুরকম ক্লায়েন্ট আছে, তাদের যে সিনার্জিটা তৈরি হচ্ছে, তাদের যে মেলবন্ধনটা তৈরি হচ্ছে সেটা কিভাবে হচ্ছে, সেটা দেখে কিন্তু একটা ডিসিশন নেওয়া যেতে পারে। সুতরাং এই ইনফোসিস আর মাইন্ডট্রির উপর কিন্তু নজর রাখা যেতে পারে। অনেকে আবার প্রশ্ন করবেন একটু ছোট দামের উপর, তো বিড়লা সফট নিয়ে প্রচুর প্রশ্ন আসবে, তাই জন্য আমি আগে থেকেই বলে দিচ্ছি বিড়লা সফট নিয়ে। দেখুন, বিড়লা সফট স্টকটা কিন্তু একদম মানে কি বলবো 200 ডেজ মুভিং অ্যাভারেজের কাছে আছে। আমি হলে
ইনফোসিস আমার টপ পিক, মানে এটা আমার পার্সোনাল প্রেফারেন্স, ইনফোসিস আমার কাছে টপ পিক। আমার কাছে তো এখানে পয়সা কামাতে হবে, ইন দ্য সেন্স আমার কাছে দাম ছোট বলে তো নিলে হবে না, তাই না? তো সেই দিকে আমি কিন্তু নজর রাখবো। আপনি যদি স্ক্রিনারে এইটাও দেখেন, আপনি যদি স্ক্রিনারে এই বিড়লা সফটের মানে এইগুলো দেখেন, মানে পিই রেশিও বা ফান্ডামেন্টালটাও একটু দেখেন। দেখুন কেন এটা বলছি, এটা কিন্তু সুইং ট্রেড নিয়ে কথা হচ্ছে না, এখানে একটু ইনভেস্টমেন্ট নিয়ে কথা হচ্ছে। তাই জন্যই কিন্তু আমি এখানে এইটা ওপেন করলাম, না হলে তো ফান্ডামেন্টাল দেখে আমাদের কি লাভ, ঠিক আছে? তাহলে দেখুন পিই রেশিও 16, 16তে আছে, ঠিক আছে। বুক ভ্যালু 85, তার মানে বুক ভ্যালুর থেকেও মানে অনেক গুণ বেশি আছে, 3.43 টাইমস, মানে খুব যে সস্তা তা নয়, আমি এটাই বোঝাতে চাইছি। মানে বিড়লা সফট যে খুব সস্তা তা নয়, হ্যাঁ দামটা অনেকটা কারেক্ট হয়েছে। এবার কি করা যায়, ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, যাদের বিড়লা সফটটা কি খারাপ না, 200 ডেজ মুভিং অ্যাভারেজটা যদি থাকে তাহলে ঠিক। 200 ডেজ মুভিং অ্যাভারেজ মানে ধরুন 270, এখন যেখানে আছে 200 ডেজ মুভিং অ্যাভারেজেই আছে, একটু প্লাস মাইনাস 20 পয়েন্ট করে যদি 270, 275টা ও হোল্ড করে তাহলে ঠিক আছে। যেদিন ভেঙে যাবে বেরিয়ে যাব। ওই দাদা ধরেছিলাম কমে গেছে, এবার কি করব, ওইসব করলে হবে না। স্টপ লস তো বলছি, নাহলে ইনফোসিসে থাকবো। আর যদি আমি খাতরো কা খিলাড়ি হই, আমি একটু অ্যাগ্রেসিভ ট্রেডার হই, তাহলে ডিসিপ্লিনটাও অ্যাগ্রেসিভলি করতে হবে। আমি 293 টাকায় এখন চলছে, এখন যদি আমি এন্ট্রি নিই, ধরুন কেউ এন্ট্রি নিল, তাহলে তাকে স্টপ লসটাও অ্যাগ্রেসিভ রাখতে হবে, যে 275 টাকা আমার স্টপ লস, বুকে পাথর রেখে আমাকে বেরিয়ে যেতে হবে ওই সময়। সেটা যদি না করতে পারেন তাহলে ইনফোসিসে থাকুন, ভালো স্টকে থাকুন, যখনই পাবেন, দাম একটু সময় লাগবে কিন্তু দাম নিশ্চয়ই পেয়ে যাবেন, তাই না? ব্যাপারগুলো এরকমভাবে দেখতে হবে, হ্যাঁ। তো 293 টাকায় এখন আছে সেটা। আর যদি কেউ করতে চান যে না বিড়লা সফট দ্বারা একটু ছোটো দাম, আমাকে নিতে হবে, তাহলে যদি 10,000 টাকা কাউর থাকে, সেই আইটি সেক্টরে নিবেশ করতে চায়, আমি বলবো তার মধ্যে 70% ভালো স্টকে লাগান, মানে ইনফোসিস, এইসব মাইন্ডট্রি এইসব দেখতে পারেন। আর বাদবাকি যে 30% সেগুলো এই বিড়লা সফট এই জাতীয় স্টকে লাগানো গেল, উইথ স্ট্রিক্ট স্টপ লস, যেটা আমি বললাম, ঠিক আছে? সেইভাবে দেখা যায়। পুরোটা টাকা আমি বিড়লা সফটে বা ছোট একটা কোম্পানিতে লাগিয়ে দিলাম, যাদের রেজাল্টও ভালো হচ্ছে না, দামটা যেহেতু কম আছে বলে, এইটা কোনো লজিক হলো না। আশা করি উইপ্রোর থেকে শিখেছেন আপনারা যে দাম ছোট বলেই যে ভালো রিটার্ন তা নয়, রিটার্ন তো পার্সেন্টেজ টার্মসে হয় না, সেইগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। আমি যে না তা বলছি না, বিড়লা সফটে নিবেশ করা যায়। 200 ডেজ মুভিং অ্যাভারেজ এই যে 275, এই জোনটা যদিও মেনটেন করে তাহলে ঠিক আছে। তাহলে 3টে স্টক আমি কিন্তু আপনাদের সাথে আলোচনা করলাম বা চিনিয়ে দিলাম। আরও অনেক স্টক আছে, HCL টেক সব ভালো, HCL টেক, TCS সব ভালো। আপনারা যা মানে লার্জ ক্যাপ হলে তো ওগুলোর কোনো কথা নেই, মানে HCL টেকও ভালো, TCSও ভালো, সেগুলো নিয়ে কথা নয়। তাদের মধ্যে ইনফোসিস আমার সবচেয়ে ভালো লাগে, এই জন্যই বললাম। তবে কি ওগুলো খারাপ? ওগুলোও ভালো, ওগুলোতেও ইনভেস্ট করা যায়। আমি তো সেক্টরটা তাই চিনিয়ে দিচ্ছি, ঠিক আছে। যাই হোক, এইবার আরেকটা সেক্টর, সেকেন্ড সেক্টরে চলে আসবো। সেকেন্ড সেক্টরে যাওয়ার আগে যদি এই ভিডিওকে ভালো লাগে তো প্লিজ একটু লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলে নতুন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করবেন, ঠিক আছে। তো চলুন এবার আমি সেকেন্ড সেক্টরে চলে যাই। সেকেন্ড সেক্টরে চলে যাবার সময় একটা বলিনি, অনেকবার হয়তো বলেছি, কিন্তু আরেকবারও বলতে আমি বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে যখন এই ইন্টারেস্ট রেট সাইকেলগুলো চেঞ্জ হয় তখন কিন্তু ব্যাংকিং সেক্টর সেইগুলোর উপর দেখতে হয়, ঠিক আছে। এবার PSU ব্যাংকিং সেক্টরটা বা ইন জেনারেল ব্যাংকিং সেক্টরের উপর কিন্তু আপনাদের নজর রাখা উচিত, ঠিক আছে। এবার দেখুন PSU ব্যাংকিং সেক্টরটা ভিডিও যে আজকে আমি বানাচ্ছি তা নয়, এই PSU ব্যাংকিং সেক্টরটা আপনাদের চিনিয়ে দেওয়া হয়েছিল 17ই অক্টোবর আমার পাবলিক টেলিগ্রাম গ্রুপে। বলে রাখি, পাবলিক টেলিগ্রাম গ্রুপে ফ্রি অফ কস্টে আপনারা জুড়তে পারেন, যেখানে আমি এডুকেশনাল সংক্রান্ত অনেক কিছু খবরাখবর দিয়ে আমার নিজের মতামত জানাই। সেটা কিন্তু এই ভিডিওর নিচে ফার্স্ট কমেন্টে আমি পিন করে দেবো, ওইখানে ক্লিক করে আপনি জয়েন করতে পারেন পাবলিক টেলিগ্রাম গ্রুপে। সেখানে কিন্তু 17ই অক্টোবর আমি চিনিয়ে দিয়েছিলাম যখন ফার্স্ট ব্রেকআউটগুলো আসে, এবং আপনি দেখবেন তারপর থেকে কিন্তু এখন সব টিভি চ্যানেল বা সব জায়গায় আপনি শুনতে পাবেন PSU ব্যাংক, কিন্তু 17ই অক্টোবরে কেউ বলছিল না।
তখন কিন্তু জিনিসগুলো চিনিয়ে দেওয়া হয়েছিল আপনাদেরকে। কানাড়া ব্যাংক 228 টাকায় চিনিয়ে দেওয়া হয়েছিল। আপনার এসবিআই তখন মনে হয় 510 530 এরকম টাকায় চলছিল, 530 এরকম টাকায় চলছিল। আজকে সেটা 600 টাকার উপরে একটা লার্জ ক্যাপ। আর আপনি কানাড়া ব্যাংক তো 228 টাকায় থেকে এখন তো সেটা 328 টাকায় হয়ে গেছে, মানে 100 টাকা, মানে পার্সেন্টেজ টার্মসে প্রায় 40% 30% পেয়ে গেছি এক সপ্তাহের মধ্যে, এক মাসের মধ্যে প্রায়। তো সে এই সুযোগগুলো প্রত্যেক সময় আসবে না। আপনি যদি বলেন তাহলে কি এখন করা যায়, সব সময় তো রিস্ক টু রিওয়ার্ড রেশিও ঠিক থাকে না, তাই না? আর এরকম 40% এক মাসের রিটার্ন কি স্টক আপনি সব সময় পাবেন, সেক্টর কি সব সময় পাবেন? না, তা নয়। সেটা সবসময় খুঁজতে যাওয়াও উচিত নয়, সবসময় পাবেন না। যখন পাবেন মানে কি করতে হবে, আমাদের অ্যানালিসিসটা চালিয়ে যেতে হবে, শিখে রাখতে হবে জিনিসগুলো, অ্যানালিসিসগুলো চালিয়ে রাখতে হবে। তারপর আমাদের কি করতে হবে, যখন সুযোগ আসবে তখন আমাদের সেই বুঝে তার উপর কিন্তু নিবেশ করতে হবে। তাহলে এবার প্রশ্ন আসবে যে তাহলে পাবলিক সেক্টর ব্যাংকে আমরা এখন, বা এমনি ব্যাংকিং সেক্টরে আমি কিভাবে প্লেটা করব? তো সেইটা প্রশ্নটার উত্তর হলো, দেখুন লাস্ট এক মাসে কিন্তু পাবলিক সেক্টর ব্যাংক অনেকটাই বেড়েছে, মানে প্রচুর স্টকগুলো প্রচুর বেড়েছে, সেটা আমরা সবাই জানি। এবার আমাদের একটু ওয়াচ লিস্টে রাখতে হবে, একটু সুযোগ বুঝে এন্ট্রিগুলো আমাদের নিতে হবে, যারা অলরেডি এন্ট্রি করেননি। এবং আমরা জানি যারা আমার চ্যানেলের দর্শক, এই জন্যই বলি যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে রাখবেন, ফ্রি অফ কস্টে সাবস্ক্রিপশন যেটা ইউটিউবের আছে। তাহলে কি আমি যখনই নতুন ভিডিও রিলিজ করব সেটা চট করে আপনার কাছে চলে আসবে, নোটিফিকেশন বা পেজে চলে আসবে ইউটিউবের। তাহলে কি আপনি দেখে অ্যাটলিস্ট ডিসিশনগুলো নিতে পারবেন, ঠিক আছে? তাহলে কি হবে, যেমন আমি যখন শিখিয়ে মানে যখন আপনাদের চিনিয়ে দিয়েছিলাম যখন ব্রেকআউটের জায়গায়, তা দেখে কিন্তু অনেকেই অলরেডি পিএসইউ ব্যাংকে ইনভেস্টেড আছেন। হ্যাঁ, কিছু আমি প্রফিট বুক করে নিতেও বলেছিলাম, ভালো প্রফিট হয়তো বুক করে নিয়েছেন। সুইং ট্রেডিংয়ের সেটা ছিল, সেটা তো ইনভেস্টমেন্ট ছিল না। ইনভেস্টমেন্ট আর সুইং ট্রেডটা দুটো গুলিয়ে ফেললে চলবে না, মানে মিডিয়াম টার্ম ইনভেস্টমেন্ট। আমি কি সরকারি ব্যাংকে সারা জীবনের জন্য মানে বলিস, তা একদমই নয়, একদমই নয়, ঠিক আছে? সরকারি ব্যাংক ওয়েলথ ক্রিয়েট করে তেমন দেয়নি মানুষকে, যদি আপনি লং টার্মের ব্যাপারটা নেন। আমি এখানে মিডিয়াম টার্ম, 6 মাস 1 বছর এসবের কথা হচ্ছে। তো সেইখানে যখন যদি অলরেডি কারোর পজিশন থেকে থাকে, যদি কেউ চ্যানেল দেখে অলরেডি নিয়ে থাকেন, এন্ট্রি করে থাকেন, যদিও নিজের ডিসিশন করে থাকেন, তাহলে একটা ট্রেলিং স্টপ লস দিয়ে ওটা রাখুন। কিংবা যারা নতুন এন্ট্রি করতে চান তারা একটু রিট্রেসমেন্টে একটু নিচের দিকে এলে তারপর স্টকগুলোতে একটু নিবেশ করার চেষ্টা করুন। তার মধ্যে কোন স্টকগুলো ভাল লাগে, প্রথমে এসবিআই অবশ্যই আছে, 600 টাকার আশেপাশে চলছে, একটু মোটামুটি 550 টাকার এরকম 560 এরকম স্টপ লস রেখে মোটামুটি যদি একটু 590 580 এরকম জায়গায় পাওয়া যায়, 600 টাকার আশেপাশে পাওয়া যায়, তাহলে ঠিক আছে, সেইখানে একটু দেখা যেতে পারে এসবিআই। দ্বিতীয় কথা কানাড়া ব্যাংক, কানাড়া ব্যাংক এখনও খুব ভালো লাগছে, যদিও 100 টাকা নিচ থেকে বেড়ে গেছে 228 টাকায় যখন আমি আপনাদের চিনিয়েছিলাম। তো 228 টাকা থেকে এখন প্রায় 320-25 টাকায় চলছে, সেটাও যথেষ্ট ভালো স্টক। একটু নিচের দিকে এলে যত 300 টাকার কাছে পাবেন তত ভালো, একটু স্টপ লস 10-20 টাকার রেখে একটু কেনা যেতে পারে। মানে কানাড়া ব্যাংক আমার দিওয়ালি পিক্সেও, দিওয়ালিতে মুহুরার ট্রেডিংয়ে যেদিন আপনাদের সাথে করেছিলাম সেখানেও কিন্তু কানাড়া ব্যাংক আমার পিক্সে ছিল, তখনও কিন্তু 300 টাকার অনেক নিচেই ও ট্রেড করছিল। তো যাই হোক, সেইটা নিয়ে একটু দেখা যেতে পারে কানাড়া ব্যাংক। আরেকটা একটু ডার্ক হর্সের মতো বলছি, একটু এটা মানে ওই যে বিড়লা সফটের মতো একটা স্টক আপনারা সবাই চান যে একটা দাদা একটু কম দামের একটু বলো এরকম, তাই সেটাই বলছি। যদিও তার উপর পুরোপুরি আমার ভরসা নেই, সেটা হচ্ছে পিএনবি। পিএনবি আরেকটা স্টক আমি বললাম 50-55 টাকায় চলছে। আগে কয়েকদিন মানে কয়েক সপ্তাহ আগেই 40 টাকায় চলছিল, তার থেকে অনেকটা পার্সেন্টেজ টার্মসে বেড়েছে। কিন্তু পিএনবির রেজাল্ট অতটা তুলনামূলকভাবে ভালো হয়নি, সুতরাং পিএনবির উপর নজর রাখবেন যারা ওই মানে ওই বিড়লা সফটের মতোই ভালো ভালো স্টকে লাগালেন, এসবিআই এসবে ভালো, তার বাদবাকি যে 20% নিজের টাকা আছে, 30% টাকা আছে, সেটা একটু নয় পিএনবিতে লাগানো গেল, সেরকম সেই পিএনবিতে একটু স্টকটা দেখা যেতে পারে। 50-55 টাকা দাম আছে, স্টপ লস 45 টাকায় রেখে, প্রত্যেকটা স্টপ লস বলছি, স্টপ লস ওই অনুযায়ী কোয়ান্টিটি নেবেন, স্টপ লস অনুযায়ী নিজের রিস্কটা ম্যানেজ করে কিন্তু পয়সাটা লাগাতে হবে। এটা আপনি নিজের জন্য যা স্টক চুজ করবেন তার পক্ষেও এটাই কিন্তু বক্তব্য। আচ্ছা, আরেকটা আমি স্টক বলি, আরেকটা হচ্ছে আপনার মানে ব্যাংক অফ বরোদা। ব্যাংক অফ বরোদারও রেজাল্ট ভালো হয়েছে, খারাপ হয়নি, ভালো হয়েছে, সুতরাং ব্যাংক অফ বরোদাও কিন্তু ভালো।
হ্যাঁ, এদের মানে আমি যদি অনুক্রমে সাজাই তাহলে প্রথমে আমার থাকবে কানাড়া ব্যাংক, তারপর এসবিআই, তারপর আপনার ব্যাংক অফ বরোদা, আর লাস্টে আমার থাকবে পিএনবি। ঠিক আছে, রেজাল্টের অনুযায়ী বা ফান্ডামেন্টাল একটু অনুযায়ী যদি সাজাই, হ্যাঁ এই অনুযায়ী। তো এই অনুযায়ী এই 4-5টা স্টককে একটু দেখা যেতে পারে। আরও পাবলিক সেক্টর ব্যাংকে আরও অনেক ব্যাংক আছে, সেগুলোকে দেখতে পারেন। তবে আমার এই চারটে মোটামুটি দিকে আমি নজর রাখবো। ঠিক আছে। আর আরেকটা কথা বলে নিই প্রাইভেট ব্যাংক নিয়ে অনেক প্রশ্ন আসবে। প্রাইভেট ব্যাংকে অ্যাক্সিস ব্যাংকের থেকেও মানে আইসিআইসিআই ব্যাংক ভালো রেজাল্ট করছে। এইচডিএফসিতে আমি যাচ্ছি না, ওরা মার্চ হয়নি, তারপর দেখা যাবে। আইসিআইসিআই ব্যাংক এরকম ঠিক আছে, তবে পাবলিক ব্যাংকের দিকে একটু ঝোঁকটা বেশি থাকবে। লাস্ট 1 মাস থেকেই আমার ঝোঁকটা বেশি, এখন তো একটু ট্রেডিং স্টপ লস করে যাওয়ার সময়, তাও আমি সেক্টরটা আপনাদেরকে চিনিয়ে রাখলাম। এবার বলবেন দাদা আরেকটা মানে এর নেক্সট আর কোনো মানে সেক্টর আছে কি? আরেকটা সেক্টর আছে যেটা এখনো পর্যন্ত মানে এই দুটো সেক্টর নিয়েই আমি কথা বললাম, কিন্তু থার্ড অ্যাজ আ বোনাস আমি সেক্টরটাকে বলছি, কিন্তু সেই সেক্টরকে এখন নিবেশ আমরা করব না। কেন করব না বলছি, এখন না, আরেকটু সময় দিতে হবে, আরেকটু জিনিসগুলো একটু সামলে নিলে, একটু দাম ফামগুলো ঠিকঠাক হলে তখন দেখা যাবে। সেটা হচ্ছে একটু কেমিক্যাল জাতীয় সেক্টরটা। ঠিক আছে, কেমিক্যাল আর ফার্মা সেক্টর ঠিক নয়, ওই কেমিক্যাল যেগুলো স্পেশালিটি কেমিক্যালস যেগুলো তৈরি করে সেই ধরনের সেক্টর। যদিও সেই সেক্টরের আমি কিছু স্টক নিয়ে এখন আজকে আলোচনা করব না, কারণ ওই সেক্টরটায় কারণ আমি স্টক বললেই আপনারা ফট করে সেগুলোকে কেনার জন্য আমরা ছুটে চলে যাব তা নয়, কিন্তু সেইটা একটা আরেকটা সেক্টর বলিনি, সেটা হচ্ছে পেইন্ট সেক্টর। মানে ওটা কেমিক্যাল সেক্টরের মধ্যেই প্রায় পড়ে, কিন্তু পেইন্ট সেক্টরে আমি স্টকের নামও বলছি। সেগুলোর দিকে একটু নজর রাখা যায়, যদি তেলের দামটা একটু স্টেবল হয়ে যায় বা তেলের দামটা পরে নিচের দিকে আসে, এই যুদ্ধ সব ঠিক হয়ে গেল, একটু নিচের দিকে আসে, তাহলে কিন্তু পেইন্ট সেক্টর আবার কিন্তু ভালো দিকে যাবে। আপনি তার মধ্যে থেকে আমার যে মানে ওয়ান অফ দ্য ভালো লাগে সেটা সিরকা পেইন্ট, সেটা তো আপনাদের বলেইছিলাম সিরকা পেইন্ট। তখন আমি সিরকা পেইন্টের চার্ট নিয়ে আলোচনা করব, এশিয়ান পেইন্টসটা আগে বলে নিই। দেখুন এগুলো ট্রেন্ডলেস, এগুলো এখনও ট্রেন্ড তৈরি হয়নি, মানে সাইডওয়েজ মার্কেট চলছে। এখন কি নজর রাখবো, যখন মোটামুটি উপরের দিকে যাবে তখন আমরা, এটা কিন্তু উইকলি চার্ট, তখন আমরা কিন্তু এতে মানে একটু মানে বাইং এর দিকে দেখতে পারবো। এখন ওয়াচ লিস্টে রাখবো, তাই বললাম দুটো সেক্টর মেন, আইটি সেক্টর আর ব্যাংকিং সেক্টর আমি নিয়ে বললাম। এই সেক্টরগুলোকে একটু কি বলে রিজার্ভ বেঞ্চে রাখা, না এখন ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, রিজার্ভ বেঞ্চে রাখা, এইগুলো হচ্ছে রিজার্ভ বেঞ্চে রাখা, মানে একদম যে বাদ দিয়ে দিচ্ছি তা নয়, একটু রিজার্ভ বেঞ্চে রাখছি, ঠিকঠাক সময়ে আমরা মাঠে নামাবো। ঠিক আছে, তো তাই জন্য চিনিয়ে রাখা। তো এশিয়ান পেইন্টস তার মধ্যে আছে, তার মধ্যে সিরকা পেইন্টসটা যেটা আমি এর মানে আপনাদের ওই দিওয়ালি পিক্সের সময় বলেছিলাম, তখন থেকে দেখুন একটা মানে এইটা বুলরান কিন্তু চলছে মোটামুটি 600, তখন 650 না 630 টাকা এরকম টাকায় চলছিল, আজকে সেটা কিন্তু 700 টাকাও একদিন আগে ছিল, তারপর 687 টাকা। মানে পেইন্ট সেক্টর খারাপ, আপনি দেখছেন এশিয়ান পেইন্টসের কি অবস্থা, তার মধ্যেও কিন্তু আপনার নিজের উচ্চতা ধরে রেখেছে 700 টাকায়। মানে আমার দিওয়ালি থেকে আজ পর্যন্ত কিন্তু প্রায় পার্সেন্টেজ টার্মসে ভালোই পার্সেন্টেজ কামিয়ে মানে দিয়েছে। সুতরাং এই দুটো স্টকের উপর আমরা একটু নজর রাখবো, সেক্টরের উপর নজর রাখবো। তাহলে এই 3টে সেক্টর মোটামুটি আমি আপনাদের চিনিয়ে দিলাম। আর মানে এই লাস্ট যে দুটো সেক্টর বললাম সেগুলোকে একটু রিজার্ভ বেঞ্চে রাখবো, স্টকগুলো চিনিয়ে রাখলাম, মোটামুটি একটু রিট্রেসমেন্ট হলে একটু দেখতে হতে পারে। আবার বলছি নিজে রিসার্চ করে করবেন, তাছাড়া নয়, কাউর বলাতে নেবেন না। আর যখনই ইনভেস্টমেন্টও করবেন স্টপ লস রেখে করবেন। ঠিক আছে, যাই হোক, আর ভিডিওকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।